রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে নির্বাচনী গণসংযোগে গিয়ে একজন নারীর মাথায় রাস্তা দিয়ে আঘাত করা হবে, এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না। ঢাকা ৪ আসনে যা ঘটল তা কেবল একটি রাজনৈতিক দলের উপর হামলা নয়, বরং এটি আমাদের সামাজিক মূল্যবোধের ওপর এক পৈশাচিক আঘাত। জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শক্তি। গত ১.৫ দশকে এই দলটির ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটলে তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যেত। তাদের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, সন্দেহজনক বিচারের মাধ্যমে তাদের নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এত অমানবিক চাপ এবং জুলুমের পরেও তারা দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। তারা সব সময় অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে। তারা চেয়েছে নিয়মতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে, কিন্তু তাদের এই ভদ্রতা বা নীরবতাকে যদি কেউ দুর্বলতা ভাবে তবে তারা ভুল করবে। অস্তিত্ব রক্ষায় বা অন্যায়ের প্রতিবাদে তারা যে ঘুরে দাঁড়াতে জানে, সাম্প্রতিক কিছু ঘটনা তার প্রমাণ দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি বিশ্লেষণ করব যে কিভাবে একটি দল চরম ধৈর্যের পরীক্ষা দিয়েও এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হচ্ছে। সবচেয়ে জঘন্য ঘটনাটি ঘটেছে ঢাকা ৪ আসনের ৫২ নম্বর ওয়ার্ডের কাল্লাপট্টি এলাকায়। সেখানে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাইনুল আবেদিনের দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগ চলছিল। সেই মিছিলে ছিলেন জামায়াতের রুকন এবং মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি একজন পর্দানশীল নারী, যিনি এলাকার ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছিলেন। কিন্তু হঠাৎ করেই যুবদলের সন্ত্রাসীরা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভাবা যায়, একজন নারীর ওপর হামলা। এই হামলায় মারিয়া ইসলাম বেবির মাথায় ৪টি সেলাই লেগেছে। এই ঘটনা প্রমাণ করে যে প্রতিপক্ষ হিসাবে বিএনপি এখন আর কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই, তারা যেন একটি সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে। এই হামলার পেছনের কারিগরকে তা জানলে আপনারা আরও অবাক হবেন। এই হামলার মূল নায়ক হলেন রমজান নামের এক স্থানীয় যুবদল নেতা। তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তারেক আহমেদ রবিনের আপন চাচাতো ভাই। হামলার ঠিক কিছুক্ষণ আগে এই রমজানের নেতৃত্বেই জামায়াতের মহিলা কর্মীদের পথ আটকানো হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এখন প্রশ্ন জাগে, নির্বাচনের আগেই যদি প্রার্থীর ভাই রামদা হাতে নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে সেই প্রার্থী এমপি নির্বাচিত হলে এলাকার মা বোনেদের ইজ্জত কি আদেও নিরাপদ থাকবে? ঢাকার এই রক্তমাখা ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর আসে শেরপুর থেকে। সেখানে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। শেরপুর ৩ আসনে বিএনপি বা তথাকথিত তারেক বাহিনী কোনো প্রকার উস্কানি ছাড়াই জামায়াতের একটি শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। এই অতর্কিত হামলায় একাধিক নেতাকর্মীর মাথা ফেটে যায় এবং রাজপথ রক্তে রঞ্জিত হয়। কিন্তু এই ঘটনায় সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল প্রশাসনের ভূমিকা। পুলিশ সেখানে উপস্থিত ছিল, সবকিছু দেখছিল, কিন্তু তারা কার্যকরভাবে বিএনপির সন্ত্রাসীদের নিবৃত করার কোনো চেষ্টাই করেনি। তারা কোনো লাঠিচার্জ করেনি বা হামলাকারীদের গ্রেফতার করেনি। পুলিশের এই নীরব ভূমিকা দেখে মনে হয়েছে তারা হয়তো দর্শকের ভূমিকা পালন করছে অথবা ওপরের কোনো নির্দেশে চুপ করে আছে। জামায়াত কর্মীরা দীর্ঘক্ষণ ধৈর্য ধরেছিলেন। তারা ঢিল পাটকেল খেয়েও চুপ ছিলেন, অপেক্ষা করছিলেন সেনাবাহিনী বা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। কিন্তু যখন দেখা গেল প্রশাসন নির্লিপ্ত এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তারা আত্মরক্ষার্থে অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন। অর্থাৎ জামায়াত ইচ্ছে করে সংঘাত চায়নি, বরং পরিস্থিতি তাদের বাধ্য করেছে প্রতিরোধ গড়ে তুলতে। আরেকটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ক্ষমতার দাপট কিভাবে ফিরে আসছে। চাঁপাইনবাবগঞ্জ ৩ বা সদর আসনের এটি ঘটনা। সেখানে বিএনপি প্রার্থী হারুনের ছেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্য দিবালোকে এক জামায়াত নেতার টুটি চেপে ধরেছে। নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে সত্য, কিন্তু এই যে মানসিকতা, এটা কি কেবল শোকজ করে ঠিক করা সম্ভব? এই ঘটনা আমাদের বিগত আওয়ামী লীগ শাসনের কথা মনে করিয়ে দেয়। তখন আমরা দেখেছি এমপি মন্ত্রীদের ছেলেদের দাপটে সাধারণ মানুষ তটস্থ থাকত। আজ ২০২৬ সালে এসেও যদি আমরা সেই একই চিত্র দেখি, তবে পরিবর্তনটা কোথায় হলো? একজন রাজনৈতিক নেতার টুটি চেপে ধরা মানে হলো ভিন্ন মতের টুটি চেপে ধরা। বিএনপি কি দেশকে আবারও সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, যেখানে ভিন্ন মতের কোনো স্থান নেই? বাবার ক্ষমতার জোরে ছেলের এই আস্ফালন প্রমাণ করে যে রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন তারা আনতে পারেনি। একদিকে বিএনপির শীর্ষ নেতারা টিভিতে গণতন্ত্রের কথা বলেন, কান্না জড়িত কণ্ঠে মানুষের অধিকারের কথা বলেন, কিন্তু তার নিজের এলাকাতেই তার দলের লোকেরা মজলুম জননেতা এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে। পোস্টার ছিঁড়ে বিএনপি আসলে কি প্রমাণ করতে চায়?
তারা কি এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছে যে প্রতিপক্ষের ছবিও সহ্য করতে পারছে না? মুখের কথা আর মাঠের কাজের যে বিশাল অমিল, এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি সাধারণ মানুষ ধরে ফেলেছে। জনগণ এখন আর বোকা নয়, তারা দেখছে যে টিভি ক্যামেরার সামনে এক রূপ আর রাজপথে আরেক রূপ। এই আচরণ বিএনপির জন্য বুমেরাং হতে বাধ্য, কারণ মানুষ কথা নয়, কাজ ও আচরণ দেখেই বিচার করে। আওয়ামী লীগ আমলে আমরা একটি বিষয়ে নিয়মিত দেখতাম, তা হলো মিডিয়া নিয়ন্ত্রণ। সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হতো, সাংবাদিকদের হয়রানি করা হতো। আজ অবাক হয়ে লক্ষ্য করছি বিএনপি ক্ষমতায় না থেকেও একই কাজ করছে। সম্প্রতি বিএনপির বিপক্ষে নিউজ করার কারণে সরকারি নির্দেশে একটি বহুল আলোচিত সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপি তো ক্ষমতায় নেই, তাহলে কার ইশারায় এই কাজটি হলো? এটা নিশ্চিত যে প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা বিএনপির দোসররাই এই কাজটি করেছে। এগুলো কি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা? মিডিয়া যদি স্বাধীনভাবে লিখতেই না পারে, তবে সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে? বিএনপি কি এখনই মিডিয়া কন্ট্রোল শুরু করেছে? এটাকে ডিজিটাল ফ্যাসিজম বা ডিজিটাল বাকশাল ছাড়া আর কিচ্ছু বলা যায় না। বিরোধী মতকে দমন করার এই কৌশল কোনো গণতন্ত্রী দলের হতে পারে না। আজকের আলোচনার মূল যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, বিএনপি কি আওয়ামী স্টাইলে ভোট চুরির বা ক্ষমতা দখলের রিহার্সেল দিচ্ছে? আমরা যদি লক্ষণগুলো মিলিয়ে দেখি তাহলে উত্তরটা পরিষ্কার হয়ে যায়। বিরোধীদের ওপর সশস্ত্র হামলা, নারীদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে ভয় দেখানো, প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা এবং মিডিয়া বন্ধ করে দেওয়া, এগুলো সবই আওয়ামী লীগের টেক্সট বুক স্ট্র্যাটেজি বা পুরনো কৌশল। বিএনপি এখন হুবহু সেই বই অনুসরণ করছে। শেরপুর বা ঢাকা ৪-এর ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত মহড়া। তারা মূলত দেখতে চাইছে যে প্রশাসন কতটা তাদের পক্ষে থাকে এবং তারা কতটা জোর খাটাতে পারে। পুলিশের নীরবতা প্রমাণ করে যে হয়তো তলে তলে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া হয়ে গেছে। বিএনপি কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে আর জামায়াত সেটা রুখে দেবার প্রস্তুতি নিচ্ছে। এটাই এখন মাঠের বাস্তবতা। ঢাকার ৪-এর মারিয়া ইসলাম বেবির রক্তমাখা মুখ, শেরপুরের নেতাকর্মীদের ফাটা মাথা আর চাঁপাইনবাবগঞ্জের টুটি চেপে ধরার হুমকি, এগুলো জনগণ সহজে ভুলবে না। বিএনপি হয়তো ভেবেছিল এসব করে তারা জামায়াতকে ভয় দেখাবে এবং মাঠ ছাড় করবে, কিন্তু বাস্তবতা হলো এতে জামায়াতের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি আরও বেড়েছে। মানুষ নির্যাতিতদের পাশে দাঁড়াতে পছন্দ করে। তবে রাজনীতিতে শুধু সহানুভূতি দিয়ে কাজ হয় না, এখানে একটা অলিখিত নিয়ম বা গোল্ডেন রুল আছে। মানুষ দুর্বলকে দয়া করে, কিন্তু ভোট দেয় শক্তিশালীকে। মানুষ চায় তার নেতা শক্তিশালী হোক, যে তাকে নিরাপত্তা দিতে পারবে। সারা দেশে জামায়াতের নারী কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাদের রক্ত ঝরছে। এখন যদি জামায়াত শুধু প্রেস কনফারেন্স করে আর নিন্দা জানায়, তাহলে সাধারণ মানুষ ভাববে যে দল নিজের কর্মীদেরই বাঁচাতে পারে না, তারা ১৭ কোটি মানুষকে বাঁচাবে কিভাবে? দর্শক, মানুষ চায় একটি শক্তিশালী ছায়া। মানুষ চায় বট গাছ, যার নিচে দাঁড়ালে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। যদি এই হামলার বিচার, প্রতিশোধ এবং প্রতিরোধ না হয়, তবে মানুষ জামায়াত থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই স্বাভাবিক মানব মনস্তত্ত্ব। একজন নারী কর্মী যখন দলের জন্য মাঠে নামেন, তিনি দলের ওপর ভরসা করেই নামেন। এখন যদি তার বিপদে দল ঢাল হয়ে না দাঁড়ায়, তবে সেই কর্মী আর কখনো মাঠে নামার সাহস পাবেন না। তাই আজকের মেসেজ একদম ক্লিয়ার, ভদ্রতা অনেক হয়েছে, এবার সক্ষমতা দেখানোর পালা। জামায়াত এতদিন যে ধৈর্যের পরিচয় দিয়েছে সেটা প্রশংসনীয়, কিন্তু এখন সময় এসেছে নিজেদের শক্তি প্রদর্শন করার। তবে সেটা বিশৃঙ্খলা তৈরির জন্য নয়, বরং বিশৃঙ্খলা ঠেকানোর জন্য। জামায়াতের এখন একটাই কাজ হওয়া উচিত, আর তা হলো প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় এত সংখ্যক ডিফেন্স টিম বা প্রতিরোধ স্কোয়াড গঠন করা। এই টিমে কারা থাকবে? এরা হবে এলাকার সাহসী যুবক, ছাত্র ও শ্রমিক, যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। এদের কাজ হবে যখনই কোনো নারী কর্মী বা প্রচার টিমের ওপর হামলা হবে, ঠিক 5 মিনিটের মধ্যে সেখানে প্রতিরোধ গড়ে তোলা। বিএনপি বা অন্য কোনো সন্ত্রাসীরা যখন দেখবে একটা প্রচার টিমের পেছনে 50 জন লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তখন তারা বের করার সাহস পাবে না। সন্ত্রাসীরা মূলত কাপুরুষ হয়, তারা দুর্বল দেখলেই আঘাত করে আর সবল দেখলেই লেজ গুটিয়ে পালায়। এটাই তাদের স্বভাব। এটাই আমরা গত 15 বছর ধরে দেখেছি। জামায়াতকে এখন সেই সবল রূপটাই দেখাতে হবে। শুধু ভোট চাইলে হবে না, ভোটের বাক্স এবং ভোটার দুটোরই পাহারাদার হতে হবে।